সবাইকে আমন্ত্রণ রিতা শেহরিনে। রিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য গল্প, নাম ছেলেধরা। শুরু হচ্ছে ছেলেধরা। সবাই মিলে বাসায় ফিরে এলুম। এসে দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে, তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সোন নদীর ধারে একটি গ্রাম, বেশিরভাগ কয়লারই বাস এই গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি এসব উৎপাদন করে থাকে। দিহিরি থেকে ঘি চালান যায়। এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত 15 দিনের মধ্যে। ভীষণ একটা আতঙ্কের যে সৃষ্টি হয়েছে এই বন্য গ্রামের অধিবাসীদের মধ্যে, সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে। একটা লোক এগিয়ে এসে বললে, কি হলো বাবু? আমরা বললুম, কিছুই না, তোমরাও তো খুঁজছিলে। হাঁ বাবুজি, আমাদেরও কিছু না। তোমরা কোথায় গিয়েছিলে? বহুত দূর, বন জঙ্গলের দিকে। সেসব দিকে তোমরা যেতে পারবে না, তোমরা চেনো না সেদিক। পরে ওরা একান্তে বসে পরামর্শ করতে লাগলো। আমরা বাঙালি বাবু, লেখাপড়া জানা, আমরা কি পরামর্শ দেই ওদের? 15 দিনের মধ্যে 3টি ছেলে উধাও। এখানে যে বাস করা দায় হয়ে উঠল। ডিহিরি শহর থেকে এখানটার দূরত্ব অনেক, প্রায় 9 মাইল রাস্তা। সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়াটাই কি উচিত হবে না? আগের লোকটার নাম মন্নু আহির। মন্নু বললে, বাবু, জঙ্গল পাহাড় অঞ্চলের গাঁ, বেশি লোক থাকে না এই গাঁয়ে, দূর দূর গাঁ সব। এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি? আপনারা এসেছেন বেড়াতে, মজুমদার সাহেবের কুঠিতে আছেন, তবু কত ভরসা আমাদের। মজুমদার সাহেব বড় লোক, আসেন না আজকাল আর। আগে আগে যখন নতুন কুঠি বানালেন তখন কত আসতেন। এটা সেটা বলে ওরা সেদিন চলে গেল যখন, তখন রাত 10টা। বেশ দল বেঁধে মশাল জেলে তবে চলে গেল। সতীশগিরির দলপতিত্বে পরদিন হৈ হৈ করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল। বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলুম। মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ। আমাদের মধ্যে একজন বললে, ওদের বাঘই নিচ্ছে না তো, যে বাঘের ভয় এদেশে। হিরু বললে, তাই বা কি করে সম্ভব? বাঘ গাঁয়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো নাকি? দুপুরে আমরা খেতে এলুম বাসায়। সোনের চরে বালু হাঁস শিকার করেছিল ধীরেন আজ সকালে। আমাদের বেরোবার আগে আগে 10 মিনিটের মধ্যে 3টে। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই। কিন্তু সতীশগিরি খাওয়ার সময় বললে, শিকার করা বর্বরের কাজ, তা জানো? আমরা সবাই চুপ। হিরু বললে, কেন, বাজার থেকে মাংস কিনে খাওনি বুঝি কখনো? সতীশ বললে, আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি, আমি না কিনলেও অপরে কিনত। খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। জনা কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে, ব্যস্ত সমস্ত ভাবে। সতীশগিরি এগিয়ে গিয়ে বললে, কি হয়েছে? আরে ব্যাপারটা কি বলো তো? ওরা বললে, বাবু, আবার আজ ছেলে চুরি গিয়েছে। আমরা সবাই অবাক। সতীশ বললে, আজও? কোন গা? নাহানপুর থেকে 2 মাইল ওদিকে উনাও বলে একটা গাঁ। একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গাঁয়ের বাইরের মাঠ থেকে। ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল। ফিরে এসে দেখে ছেলে নেই। বাঘের পায়ের দাগ দেখেছ? না বাবু। মানুষের? অত ভালো করে কি
মেয়ে মানুষ দেখিছে। আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি। কত জায়গায় খুঁজলুম, কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চল, সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক তা আমরা জানি। কিন্তু তবুও ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড়, শুধু এই ভেবেই বেরিয়ে পড়েছি। কিন্তু এদিকে রাত হয়ে আসছে। সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু। বিদেশ বিভূঁই জায়গা, জঙ্গল আবৃত পাহাড় চারিধারে। বাঘের ভয়ও আছে। বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না। বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব? কথাটা ঠিক। সতীশ মহারাজের কি, তার বাপ নেই মা নেই, মরে গেলে কাঁদবে না কেউ। কিন্তু আমাদের তো তা নয়, আমাদের সবাই বেঁচে। হিরু বললে, আজ কদিন হলো আমরা এসেছি এখানে? আমি বলি হিসেব করে, আজ 13 দিন। আর কতদিন থাকা হবে? আর ধরো 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো। সে তো বটেই। হিরু বললে, ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ। ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে, কি জানতো এমনতর হবে? তাহলে কি? সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক, অনেস্ট, সত্যবাদী, পরোপকারী। ওকে আমরা এজন্যই সতীশগিরি, সতীশ মহারাজ বলে ডাকতাম। অবশ্যই ব্যঙ্গ ছলেই। সতীশ মহারাজ বললে, ওর মায়ের কান্না শুনবার পরেও এ কথা তোমরা বলতে পারলে? ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা করে ঠিক এইভাবে। সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে। আমরা তাকে ডেকে বললুম, এসো টমেটো কিনবো। বুড়ি বাজার দর জানে না বোধ হয়। সে বললে, বাজারে তোমরা কত করে কেনো বাবুজি? আমরা জানি 6 পয়সা বাজার দর। হিরু বললে, 4 পয়সা দর বাজারে, দিবে? বুড়ি দিয়ে চলে গেল। কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখেই ওঠেনি সেদিন। হিরুর নির্বুদ্ধিতা। সে গেল বাহাদুরি করতে, তাও আবার খাবার সময়। আমরা সবাই খেতে বসেছি। সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললে, টমেটোর অম্বল আমার পাতে দিও না। সবাই অপ্রস্তুত। যেরকম সুরে সে হেঁকে বললে, তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতেই পড়তে পারল না। ও যে অসম্ভব। যাকগে, আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলে ধীরেন। বললে, তা ঝুমরির মা দোর খুলে শুয়েছিল কেন রাত্রিরে? সতীশ বললে, তাই কি? তা না হলে তো ছেলে হারাতো না। সে তো নির্বোধ মেয়ে মানুষ। তাহলে তার এমন হওয়াই উচিত। সবাই যখন জানে যে গাঁ থেকে বা অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে, তখন এমন। হিরু বললে, এবার নিয়ে 4টি ছেলে কিন্তু গেল। ধীরেন বললে, হ্যাঁ, যখন তার সবাই জানে, তখন কি ওর উচিত হয়েছে রাতে এরকম দোর খুলে শোয়া? সতীশ বললে, এ গরমে করেই বা কি? তখন তো তার যাওয়াই উচিত। আমাদের দোষে তো আর যায়নি নাকি? আমি ওদের থামিয়ে বললাম, আচ্ছা শোনো শোনো, বাজে বকে লাভ নেই। ছেলে চুরি বা হারানো এই অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি, এ কথা ঠিক। তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি। পরের ছেলে হারিয়েছে, খোঁজবার চেষ্টা করি। বিশেষ করে ওর মা আমাদেরই ঝি। যে কদিন আমাদের ছুটি বাকি আছে খুঁজি। না পাই তো কলকাতায় যাবার সময় অন্তত মনে ক্ষোভ থাকবে না। এই অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি। আমাকে সবাই সমর্থন করলে। সতীশ বললে, কাল চলো, লোটাস ফোর্টে উঠেই দেখা যাক। ধীরেন বললে, বড্ড সোজা কথা বললে। বলি, লোটাস ফোর্টে ওঠা তো 4টিখানি কথা নয়। এই গরমে প্রাণ বেরিয়ে যাবে, উপর জলও নেই। তাছাড়া বাঘ সেদিনও বেরিয়েছে। ফেরবার পথে যদি সন্ধ্যা হয়,
ওই বন ভেঙে নিচে নামতে পারবো? আহা, আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা। আমি বললাম, তাছাড়া রোটাস ফোর্টে পাহাড়ের উপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে? আমার তো মনে হয় না। সতীশ বললে, দেখতে দোষটা কি? বেশ, তুমি বলো যদি, আমি না হয় তোমার সঙ্গে যাব সতীশ। তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয় হয়তো যেতে চাইবে না। চলো কাল সকালে যাই। হিরু ও ধীরেন নিজেদের ছোট করতে চায় না। তারা মুখে বললে, আমরাও যাব। কিন্তু মনে মনে বোধহয় বেশ বিরক্ত হলো আমার আর সতীশের ওপর। রোটাসগড়ে ওঠাই হতো এবং ঠিকও ছিল, কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে। ওখানে কি করতে যাবে বাবুজি? রোটাসগড়ে লোক থাকি না। চৌকিদার একজন আছে, সে সব সময় উপরে থাকে না, নিচে নেমে আসে। ওখানে যাওয়া মিথ্যি। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম। আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম। নাহানপুরের পথে, ডিহিরি যাবার পথে, সোন নদের ধারে, সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পাওয়া গেলেই যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে। তাকে কোথাও যেতে দিইনি আমরা। কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া যায়। সারাদিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়ে এলো না। কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলেগুলোর। সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতে সতীশ গিরির দুর্বার জেরা। কাজে আমরা কোনো ফাঁকি দিয়েছি কিনা সেটা দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, অমুক জঙ্গলের পথ কি দেখেছি? একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পরে, তা নয়, কৈফিয়ত দিতে দিতে প্রাণান্ত হবার উপক্রম। খেয়ে দিয়ে সকাল সকালই শুয়ে পড়া গেল। কাল সকালে আবার নাকি বেরোতে হবে। ধীরেন বললে, চলো পরশু আমরা এখান থেকেই খসে পড়ি, আর এই ঝঞ্ঝাট ভালো লাগে না। আরো দুদিন কেটে গেল, কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না। ঝুমরির মা কেঁদে কেঁদে বেড়ায়, গ্রামের লোকজন এসে ফিরে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম। ক্রমে আরো দিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধা ছাঁদা করে রওনা হয়ে পড়লুম। সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে, সেই লরিতেই আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া 7 টাকা ধার্য হয়েছে। লরি ছাড়লো রাত 8টার সময়। পাথর বোঝাই করতেই দেরি হয়ে গেল। পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতেও পারছে না। আমরা প্রায় দিন 20 পরে কলকাতায় ফিরছি। মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি সব। ডিমহা আর বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগলো। হাঁটু খানিক জল নদীতে, ঘন জঙ্গল দুধারে, হরিতকি, মহুয়া আর শালবন। কি একটা পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের ওপরকার বনে। লরি হু হু করে এগিয়ে চলছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও ক্যা বাবুজি? আমরা লরি ড্রাইভারের পাশেই বসে। তখন রাত 10টা। কোনো দিকে লোকালয় নেই সেখানটাতে। যে দেখি পথ থেকে রশি 2 দূরে জঙ্গলের মধ্যে কোনো এক জায়গায় আগুন জ্বলছে, যেন কেউ আগুন পোহাচ্ছে কিংবা ভাত রেঁধে খাচ্ছে। আমরা চেয়ে দেখলাম, কে ওখানে? বেশ কৌতূহল হলো দেখবার জন্য। লরি থামিয়ে রাস্তার একপাশে রাখা হলো। আমি ও সতীশ গিরি এগিয়ে গেলুম। আমাদের পেছনে পেছনে ধীরেন, হারু আর লরি ড্রাইভার। যখন আধ রশি মাত্র দূরে, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলুম হঠাৎ। অন্ধকার রাত, সোন নদের ধারের কাশচর দূর থেকে সাদা কাপড় পরা স্রোতের মতো দেখাচ্ছে। ধীরেন বললে,
শোনের ধারে যাস নে ভাই, ওদিকে কাশবনে বাঘ টাক থাকে। চল সিমেন্টের পাহাড়ের ওপর দেখি। সতীশ মহারাজ গম্ভীরভাবে বলল, ওটা সিমেন্টের পাহাড় নয়। সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরো আরো জিনিস মিশিয়ে তৈরি করতে হয়। ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলে স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব বক্তৃতা শোনার জন্য একেবারেই অনুকূল নয়। আমরা আজ আর খুঁজতে রাজি নই, আর খুঁজবই বা কোথায়? বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কি কি গাছের বন জঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গেছিল। সে হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্ট হাসির মতো শোনায়। শহরে ছেলে আমরা, আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। পাহাড়ের ওপর কলকাতার কোনো এক ভদ্রলোকের বাংলো আছে, কিন্তু তিনি কোনোদিন আসেননি। তার বাড়ির দরজায় জানালায় উই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে। প্রথমটা দেখলে মনে হয় ভূতের বাড়ি। লোকে বলে ভূতও নাকি আছে। মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গেছে। বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পরিয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করার জন্য। পাতা পোড়া ছাইয়ের গন্ধ এখনো বাতাসে। ছাইয়ের উপর আবার পড়েছে শুকনো পাতার রাশ। খসখস শব্দ করে একটা জন্তু পালিয়ে গেল তারই উপর দিয়ে। ধীরেন চমকে উঠে বলল, ওটা কি রে? আমি বললুম, কিছু না, শেয়াল টেয়াল হবে। সিমেন্টের পাহাড়ের উপরে উঠে আমাদের চোখে যা পড়ল তা এই। একটা বড় অগ্নিকুণ্ডর সামনে একজন লোক বসে কি করছে। দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার, একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার। কি একটা যেন নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে। সতীশগিরি বললে, সন্ন্যাসী? আমাদেরও মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী হবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে? আচ্ছা, সন্ন্যাসী তো। বাঘের ভয় দিনে মানেই তো এখানে মানুষ আসতে ভয় পায়। আমরা এগিয়ে গেলাম আরো। লোকটাও বেজায় লম্বা। অগ্নিকুণ্ডর ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের উপর ধরে নাড়ছে চাড়ছে। বেশ বড় ও কালো একটা কিছু। কি ওটা? আলো আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো। আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে। হঠাৎ আমি চমকে উঠলাম। সেই কালো বান্ডিলটার মতো জিনিসটা থেকে যেন একটা ছোট্ট হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ আর ধীরেন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ রে, ও তো একটা ছোট ছেলে। আমরা তখন ভয় বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে। অদূরে সে অতি দীর্ঘাকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে। সন্ন্যাসীর সাজই বটে। দীর্ঘ পুণ্ড্রকর কপালে দীর্ঘ জটাজুটো, এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের ওপর। লোকটা সামনের অগ্নিকুণ্ডের উপর একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পোড়া করছে। বাতাসে মরা পোড়ার বিকট দুর্গন্ধ। আমরা কেউ এগোতে সাহস করলাম না। কারো মুখে কথাটিও নেই। এই গভীর রাত্রি, নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালয় নেই কাছে। সম্মুখেই নররাক্ষস। কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে গেছি। লোকটা আমাদের দেখতে পেলে, আমাদের দেখলে কটমট চোখে তাকিয়ে, তারপর যেন বিরক্ত মুখে সেই আধ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিলে আমাদেরই চোখের সামনে, ঠিক যেমন করে লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে।
তারপর ধীর ও গম্ভীর পদক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশ গিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটা কথা, ছেলে ধরা। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেখরিনের সাথেই থাকবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।